শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ অনেক দিন পর আবার আপনাদের সামনে একটা কাহিনী উপস্থাপন করতে চলে আসলাম। আজকের এই কাহিনী কঠোরভাবে প্রাপ্ত বয়স্ক বা প্রাপ্ত মনস্কদের জন্য। কাজেই ছোট ছোট বাচ্চারা এই কাহিনীর থেকে দূরে থাকবেন। আসুন অবতারণা না করে সরাসরি কাহিনীতে পৌঁছই। কাহিনী কালো গোলাপ। সদ্য প্রাপ্তবয়স্ক মেয়েদের দেহ ভোগ করে অমাবস্যা রাতে সেই মেয়েদের নগ্ন অবস্থায় গভীর অরণ্যে গাছের সাথে বেঁধে বিষাক্ত তীর ছুঁড়ে একে একে হত্যা করে অত্যাচারী রাজা লুইস। পর তাদের শরীরের রক্ত দিয়ে স্নান শেষে মেয়েদের নিষ্প্রাণ দেহগুলো সেই গভীর অরণ্যে মাটি চাপা দেওয়া হয়। আর যেখানে যেখানে মাটি চাপা দেওয়া হয় সেখানে একটি করে গোলাপের চারা রোপণ করা হয়। এখানের গোলাপ গাছে ফুল ফোটে, কিন্তু তার রং কালো। এই ফুলে কখনো ভ্রমর, প্রজাপতি অথবা মৌমাছি বসে না। শোনা যায় এই কালো গোলাপের মধু ভয়ঙ্কর বিষাক্ত, এবং রাজা লুইস লোকজন দিয়ে এই ফুল সংগ্রহ করায়। তারপর এই কালো গোলাপ ছেঁচে এর রস বের করে সেই রস প্রতিটি তীরের ডগায় মাখিয়ে নেয়। এই রস এতটাই বিষাক্ত যে তীর কারো শরীরে ঢোকার সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড বিকল হয়ে মৃত্যু অনিবার্য। এই বনের ঠিক এইখানে কেবলমাত্র গোলাপ গাছগুলো ছাড়া অন্য সব গাছ, ঘাসপাতা, লতা সবই মৃতপ্রায়। নেই কোনো পাখির কলকাকলি। সারাক্ষণ এখানে মৃত্যুপুরীর থমথমে নিস্তব্ধতা। এখানকার প্রকৃতি যেন প্রাণ হারিয়েছে। অনেক আগেই রাজা লুইসের নিষ্ঠুরতায় পাশেই একটা আদি আমলের পুরনো ছোট ঘরের মতন, তার দেওয়ালে শ্যাওলা ও পরগাছা ঝুলছে। ওই ঘরেই নিষ্ঠুরভাবে সারা রাত মেয়েদের দেহ ভোগ করে লুইস। পরপর 10 দিন 10টা মেয়ের দেহ ভোগ করে তারপর অমাবস্যা রাতে তাদের হত্যা করে। ঠিক সেই অমাবস্যা আসার দিন 10 আগে থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে গায়েব হতে শুরু করে নবযৌবনা মেয়েরা। তারা কোথায় যায় আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, এবং এই রহস্য ভেদ করা কারো পক্ষে সম্ভব হয়নি। হবেই বা কি করে? লুইসের এসব কর্মকাণ্ডে যারা জড়িত তারা সকলেই তার অত্যন্ত বিশ্বস্ত। আর কেউ ভুলেও যদি লুইসের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তার ঘাড় থেকে মাথা আলাদা করা হবে, সেটা তারা ভালো করেই জানে। রাজা লুইস একজন অপদেবতার পূজারী। সেই অপদেবতার সন্তুষ্টির জন্যই নবযৌবনা মেয়েদের রক্ত দিয়ে স্নান করে তাদের মৃতদেহ বনে মাটি চাপা দেয়। লুইসের রাজপ্রাসাদে এ যাবৎ কেউ আক্রমণ করে রক্ষা পায়নি। রাত বিরেতে কেউ লুইসের প্রাসাদে আক্রমণ করতে এলে সকালে তাদের ক্ষতবিক্ষত লাশ পড়ে দেখা যেত সেই প্রাসাদের আশেপাশেই। শোনা যায় এসব নাকি ওই অপদেবতাদের কাজ, তারাই লুইসের রাজপ্রাসাদ রক্ষাকারী। রাজপ্রাসাদের উত্তর দিকের ছোট্ট
গ্রামের একজন কাঠুরিয়া হলো রহিম। বনে জঙ্গলে কাঠ কেটে সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। সেই সকালে বের হয়ে সারাদিন জঙ্গলে কাঠ কেটে সেগুলোকে আঁটি বেঁধে অল্প অল্প করে নিয়ে এসে গঞ্জের হাটে বিক্রি করে। অল্প স্বল্প যা রোজগার হয় তাই দিয়ে টেনে টুনে তার দিন চলে যায়। আজ কাঠের সন্ধানে ঘুরতে ঘুরতে জঙ্গলের অনেক গভীরে চলে যায় এবং ফেরার সময় মৃত বনের পাশ দিয়ে আসার সময় কালো গোলাপ দেখে একটু থমকে দাঁড়ায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে এগিয়ে এসে গাছ থেকে একটা কালো গোলাপ ছিঁড়ে হাতে নেয় রহিম। দেখতে দেখতে মেয়েটার বয়স 18 হয়ে গেল। আদরের সেই ছোট্ট মেয়েটা আজ বড় হয়ে গেছে, কিন্তু বাবা হিসেবে মেয়েটির মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়া ছাড়া মেয়ের আর কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারেনি। দুধে আলতা গায়ের রং তার এই মেয়ে আয়েশার। দীঘল কালো চুল, চোখ দুটো মায়ার সাগর। সৃষ্টিকর্তা যেন রহিমের ঘরে মেয়ে হিসেবে স্বর্গের পরী পাঠিয়ে দিয়েছেন। রহিম এই ভেবে কালো গোলাপ ছিঁড়ে হাতে নিয়েছে যে এটা নিয়ে গিয়ে আয়েশাকে দিলে সে অনেক খুশি হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, চোখের পলকে একটা ভয়ঙ্কর কালো সাপ এসে ফনা তুলল। তাই দেখে রহিম ভয়ে দৌড়াতে শুরু করলো। সাপটাও পেছন পেছন রহিমকে তাড়া করছে। অনেক দূরে দৌড়ে আসার পর গাছের শেকড়ে পা আটকে পড়ে যায় রহিম। পা একটুখানি কেটেও যায়। গোলাপটা পায়ের কাছেই পড়েছিল এবং কাটা জায়গাটা থেকে রক্ত বেরোনোর সাথে সাথেই কালো গোলাপ সেই রক্ত শুষে নেয়। সেটা রহিম কিন্তু খেয়াল করেনি। গোলাপটা হাতে তুলে নিয়ে রহিম খেয়াল করলো সাপটা আর নেই। গোলাপটা কাঁধে ঝোলানো পুটুলিতে ভরে ধীরে ধীরে পায়ে হেঁটে বন অতিক্রম করে লোকালয়ে আসলো রহিম। রহিম বাড়ির ভেতর ঢোকা মাত্রই হাতে এক জগ জল নিয়ে তার সামনে হাসি মুখে উপস্থিত হলো আয়েশা। ক্লান্ত মুখে হাসির রেখা ফুটিয়ে রহিম বলে, আমি আসলেই তুই কি করে টের পেয়ে যাস মা? তুই কি আমার ফেরার পথ চেয়ে বসে থাকিস? মিষ্টি হেসে আয়েশা বলল, সে পরে বলবো বাবা, আমি জল ঢেলে দিচ্ছি, তুমি আগে হাত মুখ ধো। হাত মুখ ধুয়ে সামনের খোলা বারান্দায় খুঁটির সাথে হেলান দিয়ে আরাম করে বসে খানিকটা বিশ্রাম নিয়ে ক্লান্তি দূর করার জন্য চোখ বন্ধ করলো রহিম। এদিকে উঠোনে আয়েশার পেছন পেছন ঘুরঘুর করছে তার পোষা প্রিয় ছাগল লক্ষ্মী। আয়েশার খোপায় গোজা বেলি ফুলটা হঠাৎ পড়ে যেতে যেতে একটা প্রজাপতিতে পরিণত হয়ে ছাগল লক্ষ্মীর সামনে উড়তে লাগলো, আর লক্ষ্মী তাকে ধরার জন্য পেছন পেছন ছুটতে লাগলো। আয়েশা খপ করে প্রজাপতিটা ধরে ফিসফিস করে বলল, মায়াপরি, এখন দুষ্টুমি করার সময় নয়, বাবা বিশ্রাম নিচ্ছে তো। হাতের মধ্যেই প্রজাপতি আবার ফুলে পরিণত হয়ে গেল। ফুলটা খোঁপায় গুঁজে ঘরে গিয়ে একটা বাটিতে করে মুড়ি এবং এক গ্লাস জল নিয়ে এসে বাবার সামনে রাখলো আয়েশা। মুড়ি খেয়ে রহিম পুটুলি থেকে কালো গোলাপটা বের করে হাসি মুখে আয়েশার হাতে দিয়ে বলল,
গোলাপটা ভীষণ সুন্দর, তাই না মা? এরকম গোলাপ আগে কোনোদিন দেখেছিস? গোলাপ হাতে নিতেই আয়েশার শরীরের সমস্ত লোম কাঁটা দিয়ে উঠল। আয়েশার খোঁপায় গোজা ফুলটা হঠাৎ প্রজাপতি হয়ে উড়ে গেল। আর ছাগল লক্ষ্মী হঠাৎ কেমন অদ্ভুত আচরণ করতে শুরু করলো। এদিকে অত্যাচারী রাজা সদ্য তুলে আনা একটি মেয়েকে বিবস্ত্র করে তার দেহে ঝাঁপিয়ে পড়ে দেহ ভোগ শুরু করতেই হঠাৎ থেমে গেল। অশুভ শক্তির বদৌলতেই সে বুঝতে পারল কালো গোলাপ বোধহয় অন্য কারো হাতে পড়েছে। একটা চাকু দিয়ে নিজের আঙুল কেটে রক্ত বের করে ছোট্ট একটা পুরনো আমলের আয়নায় দুফোঁটা রক্ত ফেলতেই আয়নায় আয়েশার মুখটা ভেসে উঠল। ধন্যবাদ বন্ধুরা। আমার আজকের গল্প কালো গোলাপের প্রথম পর্ব আমি এখানেই শেষ করলাম। এই গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবদের কাছে। আর পরিশেষে বলি, আজকের এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই লিখবেন এই গল্পের শেষাংশ আপনারা শুনতে চান কিনা। যদি আপনারা চান তাহলে এই গল্পের শেষাংশ আমি পরবর্তী পর্বে নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করব। ধন্যবাদ।